হাসছ যে? আশীর্বাদ করলুম কি না? ইস রে, আশীর্বাদ? তা কি আশীর্বাদ করলেন ঠাকুর? মনে মনে করেছি, বলবো না। জানি। কি? কি আর, আমি মরে যাই, তুমি আবার একটা বিয়ে করো। ভাগ কি রে? বাহ, তোমার তো আগে তাই ইচ্ছে ছিল। না, নেভার। ইয়ার কি করো না তো। এই মিথ্যুক, তুমি বলনি বড় হলে আমায় ছেড়ে দিয়ে তুমি আবার বিয়ে করবে? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিমল করের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস বালিকা বধূ। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বালিকা বধূ তৃতীয় তথা অন্তিম পর্ব। দেখিতে দেখিতে 2-2.5 বৎসর কাটিয়া গেল। সময় যে নদী স্রোতের মতন তাহা যথার্থই। আমার ম্যাট্রিকুলেশন পরীক্ষা শেষ হইয়াছে। ইতিমধ্যে আমার কিছু কিছু উন্নতি হইয়াছিল। প্রথমত আমার গোঁফের রেখা ঘন হইয়াছে। আমি এখন ভদ্র সমাজে চলাফেরা করার মতো চুল ছাটিতে শুরু করিয়াছি। বেশভূষাতেও বেশ একটি চাকচিক্য আসিয়াছে। পিতা মহাশয় আমার ইচ্ছাগুলিতে বাধা দেন নাই, বরং আমি যে পরিশ্রম করিয়া পড়াশুনো করিয়া পরীক্ষা দিয়াছি তাহাতে তিনি বেশ পরিতৃপ্ত। আমার প্রাইভেট টিউটর ভুবনমোহন বাবু পিতা মহাশয়কে বলিয়াছেন পরীক্ষার পাশের জন্য চিন্তা করিতে হইবে না। আমারও ওই বিষয়ে কোনো উদ্বিগ্নতা ছিল না। আমি বাঁকুড়া কলেজে পড়ার স্বপ্ন দেখিতেছিলাম। শরৎ সেখানে পড়িতেছে। তাহার কাছে কলেজের গল্প শোনা অবধি মনটা অধিক পানে ঝুঁকিয়া আছে। পিতা মহাশয় যে আমাকে কলেজে পাঠাইবেন তাহাও শুনিয়াছি। অবশ্য প্রভাত দাদাও আমার ম্যাট্রিক পরীক্ষার পর বর্ধমানে যাওয়ার জন্য লোভ দেখাইয়া পত্র দিয়াছেন। লিখিয়াছেন, ছোটবাবু, তুমি যদি বর্ধমানে এসে পড়াশুনো করো তাহলে তোমার সব ভার আমি নেব। মায়ে চিনিকেও 2-1 মাস এখানে এনে রাখতে পারি, তাতে তোমার বিদ্যাচর্চা দ্বিগুণ বৃদ্ধি পাবে। বর্ধমান বাঁকুড়ার ব্যাপারটায় আমার মন দোনামোনা করিলেও আমি জানিতাম এ বিষয়ে আমার নিজের করিবার কিছুই নাই। পিতৃদেব যাহা আজ্ঞা করিবেন তাহাই হইবে। ম্যাট্রিক পরীক্ষার পর অনন্ত সময়। মনের কোথাও কোনো ভার নেই, সবটাই লঘু। কয়েকদিন ঘুমাইয়া ঘুমাইয়া কাটানো গেল। তাহার পর চন্দ্রাকে আনিতে তাহার শ্বশুরালয়ে গেলাম। পিতা মহাশয় পাঠাইলেন। দেখিতে দেখিতে কত কিছুর পরিবর্তন হইয়া যায়। গত 2-2.5 বৎসরে চন্দ্রার একটা পরিবর্তন হইয়া গেছে। তাহা আমার নিকট এমন প্রত্যক্ষভাবে কখনো ধরা দেয় নাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রার শরীরে স্বাস্থ্যে কত যে লাবণ্য আসিয়াছে তাহা বলিতে পারি না। সদ্য বর্ষার পর যেন পাতাটি পুষ্ট হইয়াছে। তাহার চাপল্য হইতে বালিকা জনচিত ভাবটি মুছিয়া গিয়াছে। চলনে বলনে কেমন একটা গৌরব ও সানন্দ ভাব ফুটিয়াছে। এখন সে যেমন তেমন করিয়া কথাও বলে না। গলার স্বর বুঝি কিছুটা ভারীও হইয়াছে। চোখের পাতায় আরও মিষ্টতা নামিয়াছে। চন্দ্রাকে দেখিয়া কেন জানি মনের ভিতরটা মধুর হইয়া গেল। রজনীর কথা আমার বার বার মনে পড়িতেছিল। গত পূজার সময় তাহাকে দেখিয়াছি।
তাহার পর আর সাক্ষাৎ হয় নাই। তখনই আমার দৃষ্টিতে পূর্ণ ষোড়শী রজনীর বাড়ন্ত রূপটি ধরা পড়িয়াছিল। মাথায় সামান্য দীর্ঘ, গড়নে নিটোল হইয়া উঠিয়াছিল। গায়ের রংটিও যেন পূর্বের তুলনায় কিঞ্চিত পরিষ্কার বলিয়া মনে হইল। না জানি এই ৬-৭ মাসে তাহার কত পরিবর্তন হইয়াছে। একটা চিঠি লিখিবার খুব স্বাদ জাগিল, অথচ লিখিতে পারিলাম না। আমার শ্বশুর মহাশয় কিছুটা ভ্রমণ বিলাসী ছিলেন। তীর্থের প্রতি তাহার যেমন ঝোঁক, তেমন বড় একটা কাহাকেও আমি দেখি নাই। নির্বিবাদে তাহার ডিসপেন্সারির ভারটা কম্পাউন্ডারের হাতে ছাড়িয়া দিয়া তীর্থ ভ্রমণে বাহির হইয়া যাইতেন। মানুষটি সাদা সিধা গোছের, অর্থের চিন্তাও বড় একটা ছিল না। শুনিয়াছিলাম শ্বশুর মহাশয় স্ত্রী কন্যাদের লইয়া হরিদ্বারের দিকে রওনা হইয়া গিয়াছেন। পিতা ঠাকুর অবশ্য সঠিক বিষয়টা জানিতেন, কিন্তু তাহাকে তো আর জিজ্ঞাসা করা যায় না। চন্দ্রা আমার হইয়া সংবাদটি উদ্ধার করিল। শুনিলাম রজনীরা শীঘ্রই ফিরিয়া আসিবে, ফিরিয়া এখানে আসিবে। চন্দ্রা বলিল, তোর এখন পোয়া 12। আমি বলিলাম, কেন? রজনী এবার এসে এখানেই থাকতে পারে। কে বলেছে? মা বলছিল। যা যা, এ বাড়ি তো আর তোর শ্বশুর বাড়ি নয় যে বউ এনে এখানে রেখে দেবে। এবারে রাখবে দেখিস। তবে রাখলেই বা তোর কি? তুই তো আর থাকবি না, রজনী থাকবে। বলিয়া চন্দ্রা মুখ টিপিয়া হাসিল। কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, বেল পাকলেই বা কাকের কি? কথাটা অবশ্য সত্য। তথাপি রজনীর আগমন সংবাদে আহ্লাদিত হইয়া বলিলাম, তুই রজনী রজনী বলছিস যে, বৌদি বলতে পারিস না? চন্দ্রা মুখ টিপিয়া হাসিল, বলিল, তোর এখন থেকে এত? আমার মনটি অতিশয় প্রফুল্ল হইয়া উঠিয়াছিল। সশব্দে খানিকটা হাসিয়া লইয়া বলিলাম, তোরও তো কিছু কম নয়। চন্দ্রা সহসা যেন কেমন একটা লজ্জা পাইয়া পালাইয়া গেল। ফাল্গুন মাস শেষ হইয়া চৈত্র মাস পড়িল। চৈত্রও শেষ হইতে চলিয়াছে। আমার অবসরের দিনগুলি ঘুরিয়া ফিরিয়া, ঘুমাইয়া এবং উপন্যাস গল্প পড়িয়া কাটে। বাড়িতে বাবার ঘরে পুরনো অনেক গ্রন্থাবলী ছিল, বঙ্কিম, নবীন হইতে শুরু করিয়া প্রভাত কুমার পর্যন্ত। মাসিক পত্রিকাও আসিত। এ সকল এতকাল আমার পক্ষে নিষিদ্ধ বস্তু ছিল। এখন আর কেহ কিছু বলে না, ওই সব পড়িতাম। কখনো কখনো আমার স্কুলের বন্ধুদের সহিত সাক্ষাৎ করিতে গেলে তাহাদের নিকট হইতেও বই আনিতাম। আমার সহপাঠীদের অবস্থাও আমারই মতন, খায়, ঘুমায়, আড্ডা মারে আর নভেল পড়ে। সংবাদ পাইলাম রজনীরা ফিরিয়া আসিয়াছে। তাহার পর হইতেই চাতকের মতন আমি প্রতীক্ষা করিতে শুরু করিলাম। সেদিন অপরাহ্ন বেলা, আমি বাড়ি ছিলাম না, স্কুলের মাঠে ফুটবল ম্যাচ দেখিতে গিয়াছিলাম। দিনটা বড় গুমোট ছিল। বিকাল হইতেই কেমন একটা থমথমে ভাব। অপরাহ্ন শেষে কাল বৈশাখীর মূর্তিটি আকাশপটে ফুটিয়া উঠিল। দ্রুত বাড়ি ফিরিতেছিলাম, মাঠের মধ্যেই কাল বৈশাখী আসিল। আকাশ কালোয় ভরিল। দেখিতে দেখিতে সেই কালিমা যেন কোষ্ঠী পাথরের মতন কঠিন হইয়া গেল। বাতাস দিতে লাগিল, সাইকেল চালানো দায়। প্রাণপণে ছুটিতে লাগিলাম। বাড়ির কাছাকাছি আসিয়া দেখি গাছপালা, মাঠ ঘাটকে বিপর্যস্ত করিয়া কাল বৈশাখী হানা দিয়াছে। ঝড়টা বহুক্ষণ সদর্পে অনেক কিছু ভাঙাচোরা করিল। বৃষ্টি পড়িতেছিল। বৃষ্টির প্রবলতার সহিত ঝড়ের গর্জন প্রান্তরে প্রান্তরে হুঙ্কার দিয়া ফিরিতেছিল। দেখিতে দেখিতে আমাদের চতুর্দিকে একটা ঘনান্ধকারময় বর্ষণ মুখর রাত্রি নামিল। মনে হইল যেন আমরা কোন নির্জন শূন্য দ্বীপের মধ্যে আসিয়া পড়িয়াছি। চন্দ্রা আসিয়া বলিল, তোর একটা খারাপ খবর আছে। খারাপ খবর? পরীক্ষা সম্পর্কে নাকি? অসম্ভব। বলিলাম, কি খবর? রজনী আসবে না।
প্রত্যহের প্রত্যাশা সহসা ভাঙিয়া যাওয়ায় বুকের ভিতরটা শূন্য হইয়া কেমন একটা থমথমে ভাব জাগিল। রজনীর প্রতি ভয়ঙ্কর এক আক্রোশ ও অভিমান জাগিল। বুক ঠেলিয়া কান্না আসিতেছিল। চন্দ্রা আমার মুখভাব দেখিয়া সহানুভূতি জানাইল কিনা জানি না, বলিল, তোর একটা সুখবরও আছে। চন্দ্রা কি আমার সহিত মজা করিতেছে? বিরক্ত হইয়া তাহার দিকে তাকাইয়া কিছু বলিতে যাইতেছি, চন্দ্রা আমাকে বাধা দিল। বলিল, রজনী আসবে না, তার বাবার পা ভেঙেছে, শয্যাশায়ী, তোকে যেতে লিখেছেন, তুই গিয়ে 2-3 দিন থাকবি। আমার শ্বশুর মহাশয় 7 খাটের জল খাইয়া তীর্থ করিয়া বেড়াইলেন, তাহার পা ভাঙিল না। বাড়ি ফিরিয়া কন্যাটিকে পাঠাইবার সময় পা ভাঙিয়া বসিলেন। ইহা আমার ভাগ্যের দোষ। বোধ করি তখন শ্বশুর মহাশয়ের পা ভাঙা যে আমার হৃদয় ভাঙারই রূপান্তর, তাহাও চরম দুঃখের মধ্যে ভাবিয়া থাকিব। পিতা ঠাকুরের আদেশে 2-3টি দিনের জন্য শ্বশুর গৃহে আসিলাম। আসিবার সময় মনকে বুঝাইলাম, পরের বিপদে রাগ করিতে নাই। রজনীর আর কি দোষ? দোষ আমার ভাগ্যের। বরং আমি বাঁকুড়ায় চলিয়া যাওয়ার পূর্বে এই যে রজনীর সহিত সাক্ষাৎ করিতে চলিতেছি, তাহাও যদি না হইত। বলা বাহুল্য, পর দুঃখে মন বিগলিত হইল এবং রজনীর সহিত 2-3টি দিন থাকিতে পারিব, তাহাতেই মন যেন নাচিয়া উঠিল। রানীগঞ্জে সেই আসিয়াছিলাম, আর এই এবারে নলিনী দিদি নাই। তীর্থ সারিয়া আসিয়া তিনি বর্ধমানে চলিয়া গিয়াছেন। রজনী পড়িয়াছিল, পড়িয়াই থাকিল। রাত্রে রজনী আসিল। ঘরে টেবিল বাতি জ্বলিতেছিল। দরজা বন্ধ করিয়া রজনী নিকটে আসিল। তাহার মুখমণ্ডলে স্নিগ্ধ আনন্দময় একটা হাসি। কি মশাই, কেমন আছো? রজনী বিছানার পাশে দাঁড়াইল। বাম হাতে ঘাড়ের কাপড়টা আরও নামাইয়া দিল। যথারীতি তাহার মুখে পান। রজনীর পানে তাকাইয়াই আমার মনে হইল, আমার বালিকা বধূটি সদ্য তরুণী হইয়া গিয়াছে। তাহার মাথার খোপা, চুলের বোঝা, গলার গড়ন, চোখ মুখের ভাব, হাত গা সর্বত্রই একটা নতুনত্বের শ্রী ও লাবণ্য আসিয়াছে। রজনী এতটা সুন্দরী, ইহা যেন আগে কোনো দিন বুঝি নাই, দেখি নাই। মুগ্ধ নেত্রে অপলকে তাহাকে দেখিতেছিলাম। রজনী আমার অভিভূত অবস্থাটা হৃদয়ঙ্গম করিয়া কৌতুক অনুভব করিল। বলিল, দেখছ কি, নিজের বউ চিনতে পারছ না? সত্যি তুমি কেমন বদলে গেছ। তুমিও গেছো। মেয়েরা কেমন তাড়াতাড়ি বদলে যায়। চন্দ্রাও কেমন। ঠাকুরজির যে ছেলে হবে। কি বলল? ঠাকুরজি আমায় লিখেছে। কি জানি কেন, কোথায় যেন মনের মধ্যে বাতাসটি বহিয়া গিয়া একটা রহস্যময় প্রান্তরে ঘোরাফেরা করিতে লাগিল। একটু দাঁড়াও তো। কেন? দেখি না তোমার কাঁধ ছাড়াতে পেরেছি কিনা। উঠিয়া দাঁড়াইলাম। রজনী আমার সহিত তাহার দীর্ঘতার মাপ করিতে আসিয়া হঠাৎ নিচু হইয়া একটা প্রণাম সারিয়া ফেলিল। বাধা দিবার সুযোগ পাইলাম না। প্রণাম সারিয়া উঠিয়া সে বলিল, তীর্থে বেড়াতে গেলে ফিরে এসে প্রণাম করতে হয়, তুমি তো আবার আমার গুরুজন কি না। বলিয়া সে হাসিতে হাসিতে তাহার দীর্ঘতার মাপ দেখিল। রজনী আমার কাঁধ ছাড়াইয়া গালে পড়িয়াছে। আমরা বসিলাম। রজনী বলিল, তুমি নাকি একবারই পাশ করবে। বলিয়া সেই পুরাতন দুষ্টুমির চোখে আমাকে দেখিতে লাগিল। ভদ্রলোকের এক কথা। আমি হাসিলাম। তারপর বাঁকড়োয় পড়তে যাবে। বাবা বলেছেন। সেখানে মেয়েরাও পড়ে, বড় বড় মেয়ে। ঠাকুরজি আমায় বলেছে, তুমি মেয়েদের সঙ্গে মিশতে পারবে না। কি হবে মিশলে? বাহ, তাহলে আমি। রজনী এমনভাবে কথাটা বলিল যেন তাহার গতি তাহা হইলে কি হইবে।
এত সরলতা ও নির্বুদ্ধিতা যে আমার হৃদয়টাকে কোন আনন্দে রোমাঞ্চিত করিল তাহা প্রকাশ করা সম্ভব নয়। হাসিয়া বলিলাম, না, মিশব না। আমার গা ছুঁয়ে দিব্যি করছো কিন্তু। করছি। রজনী যেন সামান্যক্ষণ তাহার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা পাইল না। পরে সে আমার বুকে হাত রাখিয়া আঙুল দিয়া রজনী লিখিল, বলিল, ব্যাস, আর কেউ না, বলিয়া সে আমার বুকে মাথা রাখিল। গল্পে গল্পে রাত বাড়িল। আমি এবং রজনী পাশাপাশি শুইয়া। টেবিল বাতিটা তখনও জ্বলিতেছে বটে, কিন্তু ক্ষণে ক্ষণে কাঁপিয়া উঠিতেছে। বাহিরে বাতাসের দমকা আছে। বৃষ্টি কচ্ছিৎ কদাচিৎ পড়িতেছিল। রজনীর কি যেন একটা মনে হইল, বলিল, আমি এখন ভালো করে শুতে শিখেছি, আর তোমার মুখের দিকে পা দেব না। দিলেই বা কি? কেন? দেহি পদপল্লব মৌদরং, বুঝলে? সেটা আবার কি? মানে কি? অর্থটা বলিয়া দিতেই রজনী আমার পায়ের নিকট হইতে তাহার পা সরাইয়া লইয়া ভৎসনার গলায় বলিল, আহা! চন্দ্রা তামাশা করিয়া যাহা বলিয়াছিল তাহা যথার্থ। বেল পাকিলেও আমার মতন কাকের আনন্দ করিবার কোনো সঙ্গত কারণ ছিল না। বরং ভাবিয়া দেখিলে আমাকে আরও হতভাগ্য মনে হইবে। দ্বিজেন্দ্রলালের একটি গান আছে, কোথায় যেন শুনিয়াছিলাম, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। ইহার মর্মার্থটি সম্ভবত তখন পূর্ণ মাত্রায় অনুভব করিয়া থাকিব। রজনীর আবির্ভাবটি সত্যই বিজুলির মতো হইল। আসিতে না আসিতেই মেঘে লুকাইয়া পড়িল। 2-3টি দিন রানীগঞ্জে থাকিয়া আমি ফিরিয়া আসিলাম এবং প্রখর গ্রীষ্মের মধ্যাহ্নে ঘুঘুর ডাক শুনিয়া রাত্রে আকাশের তারা গুনিয়া বৈশাখ মাসটা কাটাইয়া দিলাম। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বিরস বদনে বাঁকুড়ায় চলিয়া যাইতে হইল। শ্বশুর গৃহে যে 2-3টি দিন রজনীর সাহচর্য লাভের সুযোগ ঘটিয়াছিল, তাহাতে আমার চোখে সমস্ত জগৎটাই অতীব মনোহর হইয়া দেখা দিয়াছিল। আমি একটা নবতর স্বাদ পাইয়াছিলাম। তরুণী রজনীর প্রকৃতিগত পরিবর্তনটা যে হইয়াছে তাহাও আমার চোখে পড়িয়াছিল। চন্দ্রার মতন তাহার চাপল্য তেমন সংযত হয় নাই। চলনে বলনে অতটা নিবিড় আনন্দ ও আত্মগত ভাবটিও গড়িয়া উঠে নাই। তথাপি রজনী আর কিশোরী বেলার সেই নির্বোধ বালিকা ছিল না। তাহার স্বভাবে চাপল্যের পরিবর্তে এক প্রকার চটুলতা আসিয়াছিল। কটাক্ষে বিদ্যুৎ জমিতে শুরু করিয়াছিল। চলনে বলনে রজনী যে তাহার বধূত্বের অভিমানটি সজ্ঞানে প্রকাশ করিতে তৎপর হইয়া উঠিয়াছিল, তাহা দেখিয়া আমি হাসিয়া আর বাঁচি নাই। আসিবার পূর্বে তাহার নিকট স্বীকার করিয়া লইয়াছিলাম যে বিবাহ ব্যাপারের নানা বিষয়ে তাহার পূর্ব জ্ঞান যতটা কৌতুককর থাকুক না কেন, বর্তমান জ্ঞান রীতিমতো উন্নত হইয়াছে। নিজের বিষয়ে এইমাত্র বলতে পারি, কিশোর বয়সের অবোধ ও অর্ধচেতন অনুভবগুলিকে আরও কিছুটা স্পষ্ট করিয়া বুঝিবার বোধ আমার হইয়াছিল। সেই বোধ আমায় রজনীর নবরূপে রোমাঞ্চিত ও শিহরিত করিয়াছিল। আমাদের উভয়ের তখনকার অবস্থাটি কেমন ছিল তাহা কাব্য করিয়া বলিলে বলিতে হয়, তারুণ্যের উচ্ছ্বাসে আমি বোধ করি চঞ্চল বাতাসের মতো লঘু ও অস্থির, এবং রজনীও সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় গন্ধামোদে পূর্ণ। কিন্তু বিধাতা আমাদের কপালে বসন্তের প্রমোদ লেখেন নাই। উভয়ের মধ্যে পুনরায় বিচ্ছেদ ঘটিল। রজনী তাহার পিতৃগৃহে থাকিল, আমি বাঁকুড়ায় চলিয়া আসিলাম। পিতা ঠাকুর স্বয়ং আমায় সাথে করিয়া বাঁকুড়ায় লইয়া আসিলেন এবং কলেজে ভর্তি করিয়া দিলেন। শরতের পূর্ব ব্যবস্থা মতন আমার কলেজ হোস্টেলেই থাকার কথা। হোস্টেলটি পিতার পছন্দ হইয়াছিল, কিন্তু হোস্টেলের ছেলে ছোকরাগুলির আদব কায়দা তাহার মনোপুত হইল না।
এই স্থানে একটা কথা বলিয়া রাখা দরকার। আমার পিতৃদেব তাহার জামাতা এবং জামাতা গৃহের উপর কিঞ্চিত ক্ষুণ্ণ ছিলেন। তাহার কারণ অবশ্য এই যে শরৎদের বাড়িতে পিতৃদেবের কৈশোর বিবাহ ও সমাজহিত গ্রন্থটির নীতিগুলিকে বড়ই অবহেলা করা হইয়াছিল। সেই নীতি ও নির্দেশ মানিলে শরতের এখনই পিতৃত্বের অধিকার জন্মানোর কথা নয়। আরও 2-1 বৎসর পরে এই শুভ ঘটনাটি ঘটিলে পিতা ঠাকুর নিরঙ্কুশ আনন্দ লাভ করিতেন। শরতের প্রতি তাহার ঈষৎ ক্ষোভের আরও একটি কারণ ছিল। তাহার জামাতাটিকে তিনি আদব কায়দা, চাল চলনে, পোশাকে আশাকে যেরূপ দেখিবার আশা করিতেন, শরৎ মোটেই সেরূপ ছিল না। তাহার সাজ পোশাক, চলন বলন, চুল ছাঁটার বহর বড়ই নব্য ছিল। পিতা ঠাকুর ইহাকে বিলাসিতা ও রমণীকুলের আচরণ বলিয়া গণ্য করিতেন। জামাতার মধ্যে পৌরুষের অভাব তাহার পক্ষে বড় বেদনাদায়ক ছিল। অবশ্য ইহাও সত্য যে শরতের মেধা, চাতুর্য, সপ্রতিভ ভাবটাকে তিনি অন্তরালে প্রশংসাই করিতেন। মোট কথা, হোস্টেলে আসিয়া পিতা ঠাকুর সেখানে যেসব পড়ুয়া ছেলে ছোকরাগুলিকে দেখিলেন, তাহাদের অধিকাংশের সহিত শরতের পোশাক আশাক, চুল ছাটার বাহার, চাল চলন, কাপড় পরার ধরনে কোনো পার্থক্য ছিল না। স্বভাবতই পিতৃদেবের ধারণা হইলেও বাঁকুড়ার মতন মফস্বল শহরের যুবা সমাজের মধ্যেও কালের হাওয়া লাগিয়াছে, বিলাস ব্যসন ও তারল্য আসিয়াছে। দেশের যুব সম্প্রদায়ের এই অধঃপতনে তিনি কতটা মর্মাহত হইয়াছিলেন তাহা জানি না, তবে বোধ করি পুত্র ও জামাতার ভবিষ্যৎ ভাবিয়া উদ্বিগ্ন হইয়াছিলেন। পূর্ব ব্যবস্থা মতন এবং শরতের চেষ্টায় তাহার ঘরে আমার স্থান হইল। পিতা ঠাকুর ফিরিয়া গেলেন। ফিরিয়া গিয়া তিনি আমাদের উপদেশপূর্ণ দীর্ঘ এক পত্র দিলেন। সেই পত্রের সার কথাটা এই ছিল যে সংসারে ভালো মন্দ দুই পাশাপাশি অবস্থান করে, বিশেষত একালে মন্দটাই অধিক থাকে। এক্ষেত্রে যে ব্যক্তি মন্দের প্রতি আকর্ষণ ও দুর্বলতা ত্যাগ করিয়া ভালোর প্রতি মতি রাখিতে পারে, তাহারই চরিত্রবল জন্মায়। চরিত্রবল যাহার নাই, সে সংসার ও সমাজের অহিত ভিন্ন হিত সাধন করিতে পারে না। অর্থাৎ পিতা ঠাকুর আমাদের অসৎ সংসর্গে না পড়িতে, বিলাসিতায় প্রলুব্ধ না হইতে এবং সর্বপ্রকারে চরিত্র গঠন করিতে বলিয়াছিলেন। শরৎ চিঠিটা আদ্যপান্ত পাঠ করিয়া বিরস মুখে বলিল, শ্বশুর মশাই বড্ড ওল্ড মডেল, নাও ওটা বাদিয়ে রেখে দাও, রোজ সকালে একবার করে পড়ে নেবে বলিয়া পড়ার টেবিলের এক কোণ হইতে তাহার শখের বাঁশিটা তুলিয়া লইয়া বিছানায় গিয়া বসিল। বাঁকুড়ায় আসিয়া শরৎ বাঁশি বাজানো অভ্যাস করিতেছিল। তাহার দুর্ভাগ্য, পিতা ঠাকুর এই ঘরটিতে আসিলে শরতের পড়ার টেবিলে বাঁশিটা দেখিতে পাইয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। তাহার পর অতি গম্ভীর স্বরে চোখের ইঙ্গিতে বাঁশিটা দেখাইয়া প্রশ্ন করিয়াছিলেন, কে বাজায়? শরৎ ভ্রাতার মুখটি ফ্যাকাশে হইয়া গিয়াছিল। শুষ্ক মুখে মাথা চুলকাইয়া সে জবাব দিল, আগে আমি। কলেজে শেখায়? শরৎ কথাটার অর্থ বুঝিল না, বুঝিবার অবস্থা ছিল না। সে নীরব। হঠাৎ তাহার মাথায় এক বুদ্ধি আসিল। কোনো রকমে আত্মরক্ষার জন্য আমতা আমতা করিয়া বলিল, আগে সাউন্ড, ফিজিক্সে আমরা সাউন্ড পড়ছি, বাঁশিটা একদিন বাজিয়ে ওই রেসোনেন্স দেখছিলাম। পিতা ঠাকুর ভৎসনার দৃষ্টিতে জামাতাকে বুঝাইয়া দিলেন, মিথ্যা বলিও না। শরৎ মুখ লুকাইয়া লইল। সেই বাঁশি এখন শরৎ বাজাইতেছে। পিতার উপদেশপূর্ণ চিঠিটা পড়িয়া রহিল। শরৎ বাঁশি বাজাইতে লাগিল। আমি জানলার বাহিরে তাকাইয়া বসিয়াছিলাম। আকাশে মেঘ জমিতেছিল, বর্ষা আসিয়াছে। বাদল বাতাসের গন্ধে আমার মনটা উদাস হইয়া গৃহপানে ছুটিল। সংবাদ পাইয়াছি রজনী এতদিনে শ্বশুরগৃহে আসিয়া পৌঁছাইয়াছে। শরৎ সামান্য পরে বাঁশিতে গানের একটি ভাঙা অস্পষ্ট সুর বাজাইয়া সঙ্গীত চর্চায় বিরত হইল। বলিল, সিনেমা দেখতে যাবে নাকি?
আমার মনটা তখন সবে রজনীর বৈকালিক কবরী বাঁধার দৃশ্যটি দেখিতেছিল। সম্ভবত বিকেলের এই শেষ বেলাটিতে রজনী ও চন্দ্রা পরস্পরের চুল বাঁধিতে বসিয়া জানালা দিয়া আষাঢ় গগনে মেঘ সঞ্চার দেখিতে দেখিতে আমাদের কথাই ভাবিতেছে। কি যাবে? শরৎ পুনরায় বলিল। আমি বলিলাম, কোথায়? সিনেমায়। কি ভাবছ? রজনীর কথা? আমি বলিলাম, আমায় না সেই দুটো বই কিনতে নিয়ে যাবে বলেছিলে? হবে হবে, বই কেনা সিনেমা দেখা তুই হবে। ইতস্তত করিয়া বলিলাম, রোজ রোজ সিনেমা দেখা? তুমি একেবারে বাক্কা বেটা হচ্ছ। হ্যাঁ, চলো চলো, অত চরিত্র তৈরি করতে হবে না, যা হবার তা নিজে থেকেই হবে, বুঝলে? নেশাই বলো আর আকর্ষণই বলো, জমিতে সময় লাগে। প্রথম প্রথম অন্যের দেখা দেখি হয়তো স্বাদ হয়, ইচ্ছা হয়, আগ্রহ জন্মায়, কিন্তু নূতন নেশার বিপদ। শুরুতে তাহা প্রায়শই ধাতে সয় না, ক্রমে তাহাকে সহাইয়া লইতে হয়। শেষে এই নেশাটা উন্মাদনা জাগাইবার ক্ষমতা লাভ করে। কলেজে পড়ার আকর্ষণ আমার যতই আগ্রহান্বিত করুক না কেন, বাঁকুড়ায় আসিয়া মনটা বিমর্ষ হইয়া থাকিত। জন্মাবধি গৃহে পিতা মাতা ভ্রাতা ভগিনীর মধ্যে থাকিয়াছি, উহাদের ছাড়িয়া কোথাও যাই নাই। আজ সহসা সেই গৃহ পরিবেশটি ছাড়িয়া আসিয়া আমার ভালো লাগিত না। আমার সামান্য একটি বদ অভ্যাস ছিল, হয়তো তাহা দুর্বলতা। স্নানের সময় মাতা ঠাকুরানী স্বহস্তে আমার মাথার চুলে তেল মাখাইয়া দিতেন। অতি বাল্যকাল হইতে স্বাবলম্বী হওয়া সত্ত্বেও এই বিশেষ অভ্যাসটি আমি ত্যাগ করিতে পারি নাই। মাতা ঠাকুরানীও ইহা পরিত্যাগ করেন নাই। হোস্টেলে আসিয়া স্নানের বেলায় শরতের কথা মতন সুগন্ধি তেল মাখিবার সময় কেন জানি না গলার কাছটায় বাতাস জমিয়া কঠিন হইয়া আসিত। শরৎ আমার মুখ দেখিয়া কিছু অনুমান করে, এই ভয়ে স্নান ঘরের দিকে ছুটিয়া পলাইতাম। পিতা ঠাকুরের জন্য, ভ্রাতাটির জন্য, এমনকি চন্দ্রার, যাহার অদর্শন এখন খানিকটা অভ্যাস হইয়া যাওয়ার কথা, তাহার জন্য আমার মন খারাপ হইত। রজনীর বিরহে হাহুতাশের তো অন্ত ছিল না। আমার গৃহের শান্ত কোলাহলহীন পরিবেশের সহিত এই ছাত্রাবাসটির কোথাও কোনো মিল ছিল না। আমাদের সেই গ্রাম্য পরিচিত স্নিগ্ধ প্রকৃতির সহিত আমার আজন্মকালের সম্পর্কটা ঘুচিয়া যাওয়ায় মনটা যেন মরিয়া থাকিত। আমি নিতান্ত গ্রাম্য বালক। লোহা কারখানার যে স্কুলে বরাবর বিদ্যা শিক্ষা করিয়াছি, তাহার কোনো চাকচিক্য ছিল না। খানিকটা পাকা বাড়ি, বাকিটা খড়ের ছাউনি করা কাঁচা ইমারত। মাস্টারমশাইরাও নিতান্ত সাধারণ সমাজের মানুষ ছিলেন। স্কুলের ঘরবাড়ি, মাস্টারমশাই এবং বন্ধুদের সঙ্গে হৃদয়ের সম্পর্কটা বড় গভীর ছিল। বাঁকুড়ার কলেজে পড়িতে আসিয়া তাহার লেশ মাত্র স্পর্শ পাইলাম না। মিশনারি অর্থে কলেজটা রীতিমতো জমক করিয়াই করা হইয়াছিল। ইহার প্রকাণ্ড ইমারত, মস্ত মস্ত গৃহ, আদব কায়দা, গাম্ভীর্য, কিন্তু আমার মতো নবাগতকে ইহা কেবলমাত্র বিমূঢ় করিত। কলেজে পড়ার আগ্রহটা তাই আমার কাছে গোড়ায় নাবালকের শখের নেশার মতন হইল। অনভ্যাসের দরুন পদে পদে বিব্রত ও শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। দেখিতে দেখিতে এই নেশা জমিয়া উঠিল। যাহার মধ্যে প্রথমটায় কোনো আনন্দ পাই নাই, তাহাই প্রকৃত আনন্দের উপাদান হইল। কলেজে পড়াশোনা পুরো দমে শুরু হইয়া গিয়াছিল। সহপাঠীদের সহিত আলাপ পরিচয় ও ঘনিষ্ঠতা হইতেছিল। হোস্টেলের জীবনযাত্রার সহিত অভ্যাসের সম্পর্ক স্থাপিত হইয়া গেল। আমার গৃহপীড়া অনেকটা অন্তর্হিত হইল। কলেজ জীবনের রোমাঞ্চ ও উন্মাদনা, স্বাধীনতা ও সুখের আস্বাদটাও পাইতে লাগিলাম। স্বীকার করতে দোষ নাই, শরৎ আমার বাহ্য স্বভাব হইতে স্কুলের এবং গ্রাম্যতার হীনতা বোধটা অনেকটা কাটাইয়া তুলিতে সাহায্য করিয়াছিল। আমার ধুতি পরার বহর, কেশচর্চা ও জামার কাটছাট হইতে
একটি কলোনির যুবককে আবিষ্কার করা সম্ভব হইতে লাগিল। কথাবার্তাও সপ্রতিভ হইল। একটি বিষয়ে শরৎ আমায় সতর্ক করিয়া দিয়াছিল, বলিয়াছিল, কতকগুলি মহা বখা ছেলে আছে বুঝলে, আমি বলি আউট সিগন্যাল, তাদের পাল্লায় কিন্তু আবার পড়ো না। শরৎ আমায় সেই বখাটে ছেলেগুলির তালিকা ও পরিচয় জানাইয়া দিয়া বলিল, ওরা সব ডন জুয়ান, মেয়ে দেখলেই জিভ দিয়ে জল ফেলে, বুঝলে, সাবধান, খুব সাবধান। শরৎ আত্মীয় বন্ধুর দায়িত্ব পালন করিয়াছিল, না করিলেও ক্ষতি বৃদ্ধি কিছুই ছিল না। আমার সহিত সেই বিপজ্জনক ছেলেগুলির কোনো সংস্রব ঘটে নাই। এ সম্পর্কে বরাবরই একটা ভীতি আমার ছিল। ইতরতা জিনিসটা সহ্য করিতে পারিতাম না। ইহারা অশালীন, অসভ্য ও ইতর প্রকৃতির ছিল। রজনী আশঙ্কা প্রকাশ করিয়াছিল যে কলেজে বড় বড় মেয়েরা পড়ে, তাহাদের সহিত মেলামেশা করিলে আমার মতিভ্রম ঘটিতে পারে। মিথ্যা বলিব না, রজনীর একটি পত্রে আমি এই বিষয়ে আমার সরল স্বীকারোক্তিটি করিয়াছিলাম। লিখিয়াছিলাম, তাহার চিন্তা ছাড়া অন্য চিন্তা আমি করি না। তাহার মুখ ভিন্ন, অন্য মুখে আমার কোনো রুচি নাই। কথাটা যে কত সত্য তাহা ঈশ্বরই জানিতেন। বলিতে বাধা নেই, আমাদের ক্লাসে ছাত্রীর সংখ্যা নিতান্ত নগণ্য ছিল। তাহারা ক্লাসের শুরুতে প্রফেসরের পিছন পিছন দল বাঁধিয়া আসিত, পড়া শেষ হইলেই চলিয়া যাইত। ক্লাসের ফাজিল ছেলেগুলি বলিত, যাত্রার সখীর দল। উহাদের লইয়া দু পাঁচটা ঠাট্টা তামাশা রসিকতা যে হইত না তাহা নহে, তবে আমাদের মধ্যে আপত্তিজনক কথাবার্তা কেহ বলিত না। প্রণয়কাণ্ডও ঘটে নাই, সে সুযোগও ছিল না। আফসোসের কথা, তেমন সুন্দরী ও সুশ্রী সহপাঠিনী কেহ ছিল না। উপরন্তু সাধারণ গৃহস্থ ঘরের মেয়েগুলি তাহাদের স্বাভাবিক সংকোচ, জড়তা ও সংস্কার বশে নিজেদের এলাকার মধ্যেই ঘোরাফেরা করিত। বলা বাহুল্য, রজনীকে আমি এক বর্ণ মিথ্যা লিখি নাই। রজনীর মুখ ভুলিয়া অন্য মুখের চিন্তা করার সঙ্গত কোনো কারণ ছিল না। শরৎ অবশ্য বলিত, রজনীর নাম জপ করিতে করিতে আমার সবটাই নাকি রজনীময় হইয়া গিয়াছে। সে আমার নামে একটা ছড়া রচনা করিয়াও রজনীকে পাঠাইয়াছিল। তাহার কাব্যচর্চার না হোক, রসিকতার প্রমাণ তাহাতে ছিল। সেই চরণ দুটি আজও আমার মনে আছে। শরৎ ভায়া লিখিয়াছিল, দিনমান দহে প্রাণ কহিত মা সজনী, কখন ফুরাবে বেলা দেখা দিবে রজনী। রজনীও একটা পাল্টা জবাব দিতে পিছুপা হয় নাই। দিব্য ছন্দ গাঁথিয়া সে লিখিয়াছিল, রজনী আসিলে আসে সুগভীর তন্দ্রা, নন্দায় পায় ভাই ননদিনী চন্দ্রা। ফাজিল শরৎ স্বীকার করিয়াছিল যে জবাবটা মন্দ হয় নাই। বলিতে ভুলিয়া গিয়াছি, রজনী ও চন্দ্রার সহিত আমাদের পত্রালাপের একটি কৌশল ছিল। সহজ পথে আমাদের স্ব স্ত্রীর সহিত পত্রের আদান প্রদান বাঞ্ছনীয় ছিল না। পিতা ঠাকুর তাহা পছন্দ ও বরদাস্ত করিবেন কিনা সেই বিষয়ে আমাদের বিলক্ষণ সন্দেহ ছিল। মৌখিক নিষেধ কিছু ছিল না বটে, তবে তাহার কৈশোর বিবাহ ও সমাজহিত গ্রন্থে যে সকল আইনবিধির উল্লেখ ছিল, তাহাতে দাম্পত্য জীবনযাপনের যোগ্য বয়স ও জ্ঞান বুদ্ধি না জন্মানো পর্যন্ত প্রণয়পত্র লেখার বিষয়টা একেবারেই নিষিদ্ধ ছিল। শরৎটা নিজ দোষে মজিয়া সকলকে মজাইয়াছিল। হুট করিয়া সে সন্তানের ভাবী পিতা হইতে বসিয়া একটা গুরুতর আইন যে অমান্য করিয়াছে তাহাতে সন্দেহ নাই। পুনরায় আমরা আবারও যদি একটা অন্যায় করি, তাহার ক্ষমা হইবে বলিয়া তো মনে হইত না। আমার পিতৃদেবের দৃষ্টিতে আমরা যে এখনো দাম্পত্য জীবন যাপনের যোগ্যই নই। অগত্যা একটা কৌশল করিতে হইয়াছিল। বাঁকুড়ায় আসিবার পূর্বে শরৎ বাড়িতে যে পত্রগুলি আমায় দিত, তাহা কদাচিৎ আমার পত্র বলিয়া দাবি করা যায়। আমার নাম করা সেই খামের চিঠিগুলি প্রকৃতই চন্দ্রার পত্র। বাঁকুড়ায় আসিবার পূর্বে পূর্বোক্ত উদাহরণ মতে আমি চন্দ্রার সহিত একটা ষড়যন্ত্র সারিয়া আসিয়াছিলাম।
রজনী আসিলে চন্দ্রা তাহাকে সে বিষয়ে অবহিত করিবে ইহাই স্থির ছিল। সেই ষড়যন্ত্র অনুযায়ী বাঁকুড়া হইতে প্রেরিত সকল পত্রে আমি চন্দ্রার নাম ঠিকানা লিখিতাম। অবশ্য পিতৃদেবকে লেখা পত্রের কথা স্বতন্ত্র। স্বভাবতই আপাতদৃষ্টিতে পত্রগুলি প্রিয় ভগ্নীর নিকট লিখিত ভ্রাতার পত্র বলিয়াই মনে হইত। প্রকৃতপক্ষে উহা কখনো রজনীকে লেখা আমার পত্র, কখনো চন্দ্রাকে লেখা শরতের পত্র। কোন পত্রটি কাহার তাহা বুঝাইবার জন্য আমরা একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করিতাম। খামের উল্টা পিঠে একপাশে অতি সাবধানে সকল প্রকার সন্দেহ বাঁচাইয়া একটা টেরা ক্রস চিহ্ন দিলে তাহা রজনীর পত্র, অন্যথায় পত্রটি চন্দ্রার। পাল্টা ব্যবস্থাটিও সেইরূপ ছিল। বাঁকুড়ার সকল পত্র আমার নামে আসিত, প্রেরক হইত চন্দ্রা। দু প্রান্তে দুজোড়া তরুণ দম্পতির পক্ষে একটি মাত্র আদান প্রদান ব্যবস্থা খোলা থাকায় কিছু কিছু অসুবিধা ছিল বই কি। পত্র লেখার ইচ্ছাটা তো আর হিসাব মানিয়া চলার কথা নয়। অথচ বর্ষার প্রকোপে, নবকদম্বের ঘ্রাণে, অথবা রাত্রে দেখা কোনো মধুর স্বপ্নের রেশ টানিয়া যখনই রজনীকে একটা চিঠি লিখিতে সাধ জাগিয়াছে, দেখিয়াছি সেবারের চিঠির পালাটা শরতের। তাহার লেখার দান সে আমায় দিবে এত বড় উদারতা শরতের ছিল না, বলা বাহুল্য আমারও তা ছিল না। চন্দ্রা কয়েকবারই বড় গণ্ডগোল করিয়াছে। সাংকেতিক চিহ্ন যথাযথ ব্যবহার করিতে ভুল করিয়া আমায় রীতিমতো লজ্জায় ফেলিয়াছে। রজনীর চিঠি ভাবিয়া খাম খুলিয়া দেখিয়াছি শরৎকে লেখা চন্দ্রার পত্র। 2-5টি শব্দ চোখে পড়িয়া গিয়াছে। মরমে একেবারে মরিয়া গিয়াছি। কি করিয়া এত অন্যমনস্ক ভাবী জননীটি তাহার সন্তান পালন করিবে তাহা ভাবিয়া আমি উদ্বিগ্ন হইতাম। পূজার ছুটি আসিয়া গিয়াছিল। বর্ষার পালা ফুরনোর খেলা চলিতেছিল। আকাশটি যেন সদ্য ধৌত, সিক্ত, কিন্তু তাহাতে নীল তখনও জমে নাই। রৌদ্রের মাত্রাটিও ধরে নাই। শারদীয় বাতাসে পূজার গন্ধটি যতই জমিয়া ওঠে, আমার গৃহ ক্রীড়া ততই বৃদ্ধি পায়। এমন সময় একদিন পত্র আসিল, চন্দ্রার একটি পুত্র সন্তান হইয়াছে। সংবাদদাতা অবশ্য রজনী। এত বড় একটা শুভ সংবাদ শরৎকে প্রথমটায় একেবারে বিমূঢ়, বোকা ও নির্বাক করিয়া রাখিল। বিশ্বাস অবিশ্বাসের ধাক্কাটা কাটিতে সে তাহার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইল। মহানন্দে সে একটা লাফ মারিল। তাহার বিছানা, আমার বিছানা লণ্ড ভণ্ড করিয়া ছেলে মানুষের মতো কয়েকটা ডিগবাজি খাইল। মাথার বালিশ ছুঁড়িয়া ফেলিল। হো হো করিয়া হাসে আর চেঁচায়। অবশেষে তাহার কাণ্ডজ্ঞান ফিরিয়া আসিলে আমার সামনে মুখোমুখি দাঁড়াইয়া হাত শূন্যে তুলিয়া বলিল, নাও আই অ্যাম এ ফাদার। সারাটা রাত শরৎ যাহা করিয়াছিল তাহা আর বলিলাম না। এরকম একটি নাবালক পিতার কাণ্ডকারখানা আমার সাবালক পিতা ঠাকুর যদি দেখিবার সুযোগ পাইতেন, তবে হয়তো তিনি পিতৃত্বের পদমর্যাদার এমন চাপল্য মার্জনা করিতে পারিতেন না। মোট কথা, শরৎ পিতা হইয়াছে এই চিন্তায় বিস্মিত, আনন্দিত যতটা হইয়াছিল, ততটা যেন নিজের সম্পর্কে নিজেরই একটা কৌতুক সে অনুভব করিতেছিল। শরৎ ভয়া একসময় খানিকটা কাঁদিয়াও ছিল। কেন তা আমি জানি না। আনন্দে নাকি কোনো অপ্রকাশ্য আবেগে, তাহা আমি বুঝিতে পারি নাই। পূজার সময় বাড়ি আসিলাম। শরৎ আমার সহিত আসে নাই। পূজার কয়েকটা দিন পরে লক্ষ্মী পুজোর সময় সে আমাদের নিকট আসিবে, পূর্ব হইতেই ইহা স্থির ছিল। নিজ গৃহে ফিরিয়া নূতন করিয়া দেখার বস্তুর অভাব কিছু ছিল না। চন্দ্রার পুত্র, স্বয়ং চন্দ্রা, রজনী সবই দর্শনীয়। চন্দ্রার পুত্র সন্তানটিকে দেখিয়া আমি হাসিয়া মরিলাম। কয়েকটা পুরাতন স্মৃতি আমার মনে পড়িল। একদা বালিকা বয়সে চন্দ্রা তাহার মাথা ফাটা একটি পুতুলকে তেল মাখাইয়া শীতের রোদে ফেলিয়া রাখিয়াছিল। আমি কোথা হইতে খানিকটা জল আনিয়া পুতুলটাকে স্নান করাইয়া দিবার সময়
তাহার মাথাটি গলিয়া কাদা হইয়া গেল। ব্যাস, পা ছড়াইয়া বসিয়া তারস্বরে চন্দ্রা সেদিন যেভাবে ক্রন্দন করিয়াছিল, তাহা শোকাহত যে কোনো জননীর পক্ষেও সহ্য করা অতীব মুশকিল। অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ভগিনীটিকে দুর্বাসার মতন আমি অভিশাপ দিয়াছিলাম, তাহার সন্তান হইলে যেন তাহার 2টা করিয়া মাথা হয়। কেন যে এইরূপ অদ্ভুত অভিশাপ দিয়াছিলাম কি জানি। সম্ভবত আমার ধারণা হইয়াছিল যে 2টা মাথা থাকিলে একটি যদিও বা ফাটে, তবে অপরটি ফাটিবে না এবং জলে পড়িলে গলিয়া যাওয়ার কোনো সম্ভাবনাও থাকিবে না। অভিশাপটার কথা মনে পড়িয়া গেলে বিলক্ষণ হাসিলাম। তাহার পুত্রটি আমার যথেষ্ট কৌতুক সঞ্চার করিয়াছিল। শরতের মতো গায়ের রং, মুখের আদলটিও যেন প্রায় শরৎ, তবে ক্রন্দনের স্বভাবটি চন্দ্রার মতোই পাইয়াছিল। এবং বড়ই আশ্চর্যের কথা যে চন্দ্রাকে আমি এমন এক কমনীয় স্নেহময়ী মূর্তিতে দেখিলাম যে মনে হইল তাহার সমস্ত মনটাই যেন সন্তানের দিকে পড়িয়া আছে। সন্তান পালনে তাহাকে যতটা অপটু মনে করিয়াছিলাম, তাহাও দেখিলাম সত্য নয়। রজনীয় দিব্য ওই কচি শিশুটাকে লইয়া নাড়াচাড়া করিতেছে, কোলে তুলিয়া দুলাইতেছে। শিশুটার গালে আলগা ঠোনা মারিয়া মুখভঙ্গি করিয়া ছড়া কাটিয়া সে যেরূপ আদর প্রদর্শন করিতেছিল, তাহাতে আমি আতঙ্কিত হইলাম। রজনী বিশেষ সাবধানী নয়। হাসিয়া আমি চন্দ্রাকে বলিলাম, যাকে তাকে অত ঘাটতে দিস না, বুঝলি, ছেলের হাত পা ভেঙে রেখে দেবে। রজনী নিকটেই ছিল। কথাটা কানে যাইতেই মুখ ফিরাইয়া ভ্রুকুঞ্চন সহকারে এমন একটা ভঙ্গি করিল যাহার অর্থ, ও তাই নাকি। চন্দ্রা সকৌতুক টিপ্পনি কাটিল, তোমার বউ এখনো কচি খুকিটে রয়েছে নাকি? আমার বধূটি যে কোনো অংশেই আর নাবালিকা নয়, চন্দ্রার পক্ষে তাহা স্মরণ করানো বাহুল্য মাত্র ছিল। বরং কয় মাস পূর্বেও তাহাকে স্বল্প সময়ের জন্য যেরূপ দেখিয়াছি, তাহারও কিছু প্রকৃতিভেদ হইয়াছে বলিয়া মনে হইল। প্রকৃতপক্ষে বিবাহের পর যে অল্প কয়েকবার সে আমাদের গৃহে আসিয়াছে এবং বলা চলে রাত পোহাইতেই পলাইয়া গিয়াছে, তাহাতে তাহার আসা যাওয়া যেন নিতান্ত একটা শখের ভ্রমণ ছিল। উহাকে বাস্তবিক এই গৃহের অতিথির মতোই মনে হইত, অতিথির মতোই তাহার সমাদর হইত। রজনীও ক্ষণিকের সুখ আনন্দ দিয়া চলিয়া যাইত। এখন সে আর অতিথি নয়, গৃহের মানুষ। এই সংসারের সহিত তাহাকে নিজের সম্বন্ধটি স্থাপন করিতে হইয়াছে। স্বভাবতই রজনীর হাবে ভাবে কাজকর্মে তাহার অধিকারটি বেশ স্পষ্ট করিয়াই প্রকাশ পাইতেছিল। অবশ্য সংসারের নানা কাজে তাহার হাতের স্পর্শ যতটা, গলার সাড়া তদপেক্ষা বেশি হইলেও হইতে পারে। শরৎ আমায় বলিয়াছিল, কোনো সংস্কৃত কাব্যে নাকি বলা আছে যে ময়ূরের পেখম আর রজনীর কণ্ঠস্বর ইহাই তাহাদের ভূষণ। রাতের ট্রেনে বাঁকুড়া হইতে আদ্রা আসানসোল হইয়া বাড়ি আসিয়াছিলাম। সর্বাঙ্গে অনেক ধুলো বালি কয়লার গুঁড়া জমিয়াছিল। স্নান সারিয়া খাওয়া দাওয়া করিতে শেষ আশ্বিনের বেলা হঠাৎ কেমন যেন নিষ্প্রভ হইয়া আসিল। রৌদ্রের মলিনতা দেখিয়া আকাশ পানে চাহিলাম। মেঘ জমিতেছে, বাতাস প্রবল ছিল। জানালা দিয়া চাহিয়া দেখি ধানের ক্ষেতে যেন সবুজ জলের উপর একটা ঢেউ দুলিয়া দুলিয়া দিগন্তের দিকে চলিয়া যায়। সেই ঢেউয়ের মাথায় কখনো আচ্ছন্ন মেঘচ্ছায়া পড়ে, কখনো রৌদ্র। বাতাসের শি শি শব্দটা থামে না। কাশের বনে কাশফুলের সাদা ঝালরটি দুলিতেই থাকে। কখনো দোয়েল পাখির ডাক কানে আসে। আমার সহিত ইহাদের সম্পর্কটা জানালায় দাঁড়াইয়া অনুভব করিতেই বাল্যের স্মৃতিগুলি আমার চোখে তন্দ্রার মতন জড়াইয়া আসিল। বিছানায় শুইয়া কখন যে ঘুমাইয়া পড়িয়াছি জানি না। সারা রাতের অনিদ্রা এই অলস মধ্যাহ্নে তাহার পাওনাটুকু মিটাইয়া লইতে যখন প্রস্থান করিল, তখন চোখ মেলিয়া দেখি ঘরের মধ্যে আধার জমিয়াছে। জানালার কাছে আসিয়া দাঁড়াইতেই বৈকালের আলোকহীনতার সহিত
মেঘময় বাদল আবহাওয়াটা চোখে পড়িল। খ্যাপা আশ্বিনের এই মুখভার হয়তো আজ আর কাটিবে না। বৃষ্টি আসি আসি করিয়াও আসে না। আমার সাইকেলটাকে ঝাড়িয়া মুছিয়া আমি বাহিরে আনিলাম। বন্ধুদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাইব। মাতা ঠাকুরানী অবশ্য নিষেধ করিয়াছিলেন বৃষ্টি আসিলে ভিজিব, কিন্তু তাহার নিষেধ শোনা অপেক্ষা বন্ধুদের সহিত মিলনটাই আমার কাম্য ছিল বেশি। কলেজ হইতে যত গল্প আনিয়াছি, যত রোমাঞ্চ আনন্দ, তাহা যতক্ষণ না তাহাদের মধ্যে বিলাইতে পারিতেছি ততক্ষণ আমার শান্তি নাই। বন্ধুদের মধ্যেও দু চারজন, কেহ হেতমপুর, কেহ আবার বর্ধমান কলেজে পড়িতে গিয়াছিল, তাহাদের গল্পও শোনা চাই। সাইকেল লইয়া দালান দিয়া যাইতেছি, রজনীর সহিত মুখোমুখি হইলাম। আমায় দেখিয়া সে দাঁড়াইল, চারিপাশে চকিতে চাহিয়া দেখিল, তারপর কাঁধের কাছে কেমন একটা হিল্লোল তুলিয়া মৃদু গলায় বলিল, আহা কি কাপড় পরা ছিঁড়ি, লটপটে বাবু, যাও কাপড়টা ছিঁড়ে আনো। রজনীর এই তিরস্কার ও শাসনের কাঁচা পাকা ভঙ্গিটি এতই চমৎকার লাগিল যে হাসিয়া ফেলিলাম। বলিলাম, পুরনো কাপড় শ্বশুরবাড়ির। আমার সপ্রতিভ জবাবে রজনী বুঝি সবিস্ময়ে আমায় লক্ষ্য করিতেছিল। তাহার দিকে সকৌতুক কটাক্ষপাত করিয়া সাইকেলের ঘণ্টিটা টিপিয়া দিলাম। রজনী সশঙ্ক নয়নে চারিপাশ দেখিল, তাহার পর আমাকে তাহার সেই পুরাতন উপায়ে জিভ ফ্যাংচাইয়া চকিতে পলায়ন করিল। ফিরিতে ফিরিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। এক পশলা বৃষ্টি হওয়ার পর আকাশের মেঘ ছিঁড়িয়া গিয়াছে। বাতাস অতীব চঞ্চল। তরুলতা, ঘাস, মাঠ সবই ভিজিয়াছে। হাওয়ায় জলকণার আর্দ্রতা। পঞ্চমী তিথি। গ্রাম্য চণ্ডী মণ্ডপে মাঝে মাঝে ঢাক বাজিয়া উঠিতেছে। সারাটা পথ গলা ছাড়িয়া শরতের শেখানো একটা গান গাহিতে গাহিতে আসিয়াছি। আমার সেই তন্ময় চিত্ত গানের কিছুটা পলাতক বাতাস কোথায় ভাসাইয়া লইয়া গিয়াছে তাহা জানি না, তবে বাকি অংশটা আমার মনটিকে বেশ আপ্লুত করিয়া ফেলিয়াছিল। বাড়ি পৌঁছিয়া শিউলিতলায় দাঁড়াইয়াও গানের রেশটি থামাইতে পারি নাই। হঠাৎ খেয়াল হইল বাড়ি আসিয়াছি। সহসা গান বন্ধ হইল। বাহির বাড়িতে পিতা ঠাকুরের বসার ঘরে আলো জ্বলিতেছে। আমার সঙ্গীত চর্চা তাহার কানে গিয়াছে কিনা আমি বুঝিতে পারিলাম না। কিঞ্চিত আতঙ্কিত হইলাম। তথাপি গায়ে মাথায় কয়েক বিন্দু জলকণা, পায়ে সামান্য কাদামাটি, শরৎ সন্ধ্যার আর্দ্র বাতাস, শিউলি ফুলের সুমধুর ঘ্রাণ আমায় বহু কাল পরে যেন নিজের জগতে ফিরাইয়া আনিল। রাত্রে বিছানায় শুইয়া একখণ্ড বঙ্কিম গ্রন্থাবলী পড়িতেছিলাম। বেশ কয়েক পাতা পড়া হইয়া গেল, কিন্তু আমার প্রত্যাশিত পাত্রীটি এখনো আসিল না। মাঝে মাঝে দরজার দিকে তাকাই, কান পাতি। যাহাকে কামনা করি তাহার পদধ্বনির আভাসও শ্রুতিগোচর হয় না। জালনার দিকে তাকাইলে মনে হয় রাত্রি অতি দ্রুত বৃদ্ধি পাইতেছে। অবশেষে রজনী আসিল। তাহার পদ শব্দ শুনিয়া অতি মনোযোগী ছাত্রের মতন বিছানায় উপুর হইয়া গ্রন্থাবলী পড়িতে লাগিলাম। রজনী আসিল। আমি মুখ তুলিলাম না। না তুলিলেও স্পষ্ট বুঝিলাম যে সে দরজা বন্ধ করিল। রজনী বিছানার কাছে আমার মাথার পাশে আসিয়া দাঁড়াইল। জানিয়া শুনিয়া বুঝিয়াও আমি একটা পাতা উল্টাইয়া পুস্তক পাঠে মনোনিবেশ করিলাম। রজনী দু মুহূর্ত দাঁড়াইয়া বোধ করি কোনো মতলব ঠাউর করিল। হঠাৎ দেখি টেবিল ল্যাম্পের বাতিটা আস্তে আস্তে মলিন হইতে মলিনতর হইয়া যাইতেছে। মুখ তুলিলাম। রজনীর একটি হাত আলোর সলিতা ওঠানোর কলের উপর রহিয়াছে। সে সলিতাটা ক্রমশই নামাইয়া দিতেছে। ও তুমি? আমি যেন এতক্ষণ কিছুই দেখি নাই, বুঝি নাই। রজনী তাহার মাথাটা এক পাশে অনেকখানি হেলাইয়া রঙ্গ করিয়া বলিল, আজ্ঞে মশাই, আমি।
রজনীর সেই ভঙ্গিটা এবং কথা বলার ঢংটা না দেখিলে তাহার চমৎকারিত্ব বোঝানো যায় না। তাহাকে কি বলিতে যাইতেছিলাম, হঠাৎ একটা কথা মনে পড়িল। বলিলাম, আলোটা একটু বাড়াও। কেন? বাড়াও না, একটা মজার জিনিস দেখাবো। রজনী বাতির শিখা বাড়াইয়া দিল। বলিলাম, এখানে বসো। কি? হ্যাঁ, বসো না। রজনী আমার মাথার পাশে বিছানার কিনারায় বসিল। তাহার দিকে বইটা আগাইয়া দিলাম। বলিলাম, এইখানটায় পড়ো। কি পড়ব? কি বই ওটা? ইন্দিরা, এখানটা পড়ো, জোরে জোরে পড়ো। ইস, মাস্টারি! রজনী আমার পাশেই ঝুঁকিল। তাহাকে আঙুল দিয়া ষোড়শ পরিচ্ছদের মাথাটা আমি দেখাইয়া দিলাম। রজনী মুখ নিচু করিয়া মনে মনে পড়িল। অপেক্ষা করিয়া আমি তাহাকে তাগেদা দিলাম, অবশ্য হাসি চাপিয়া। কি হলো, জোরে জোরে পড়ো। আমার দিকে বইটা ঠেলিয়া দিয়া রজনী মুখ তুলিল। আহারে, আমি যেন ওই আমার বইয়ে গেছে তোমায় জ্বালাতন করতে, তুমি পড়গে যাও। বইটা টানিয়া লইয়া আমি সরবে পড়িতে লাগিলাম। পুরুষকে দগ্ধ করিবার যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন, সেই সকল উপায়ই অবলম্বন করিয়া আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করিতাম। আমি স্ত্রীলোক, কেমন করিয়া মুখ ফুটিয়া সে কথা বলিব? আমি যদি আগুন জ্বালাইতে না জানিতাম। রজনী টেবিলের বাতিটা সহসা প্রায় নিবাইয়া ফেলিল। বলিল, দি, নিবিয়ে দি বাতি, কেমন আগুন জ্বলে দেখি। অষ্টাহ স্বামীকে জ্বালাতন করার কথাটা ইন্দিরা এমন কি মিথ্যা লিখিয়াছিল বুঝিলাম না, কিন্তু বইটা আমি বন্ধ করিলাম। রজনী পুনরায় অল্পে অল্পে বাতির শিখা বাড়াইল। বলিল, কলেজে পড়তে গিয়ে তুমি খুব পেকে গেছো। আমার যে কিছুটা পক্কতা আসিয়াছে সে বিষয়ে আমার নিজেরও সন্দেহ ছিল না, তবে রজনীর খুব কথাটায় প্রতিবাদ করিতে পারিতাম, কিন্তু করিলাম না। বলিলাম, নিজে বুঝি কেচে গিয়েছ? রজনী আমার মাথার চুল ধরিয়া আলগা একটু টান দিল, দুদণ্ড চুপচাপ। তারপর রজনী বলিল, একটু ওঠো। উঠিবার প্রয়োজন না থাক, বসিবার ছিল। উঠিয়া বসিলাম। রজনী বলিল, বসে থাকলে যে, মাটিতে নেমে দাঁড়াও। কেন? বিছানাটা কি করেছ, ঝেড়ে নি। রজনীর উদ্দেশ্য বুঝিবার পক্ষে তাহার চোখের দুষ্টু হাসিটাই যথেষ্ট ছিল। বলিলাম, তুমি যাও ডালে ডালে, আর আমি যাই পাতায় পাতায়। যেন কিছুই বোঝে নাই। রজনী অবোধের মতো মুখ করিয়া তাকাইবার চেষ্টা করিল। এবার আর হবে না, বুঝলে। আমি পা গুটাইয়া বসিলাম। রজনী বলিল, কি? ফের নাম। রজনী হাসিয়া ফেলিল। বলিল, হবে। ছি, যা করতে হয় তা না করলে চলে। বলিয়া তাহার মুখ বাঁকা করিয়া চোখ টানিয়া সরস গলায় বলিল, স্বামী তো জ্বালাতনের জিনিস। কথার শেষে রজনী আমার হাত ধরিয়া টানিল। অগত্যা নামিয়া দাঁড়াইলাম। রজনী প্রণাম করিল। আমি হাসিতেছিলাম। রজনী শুধাইল, হাসছ যে? আশীর্বাদ করলুম কি না? ইস রে, আশীর্বাদ? তা কি আশীর্বাদ করলেন ঠাকুর? মনে মনে করেছি, বলবো না। জানি। কি? কি আর, আমি মরে যাই, তুমি আবার একটা বিয়ে করো। ভাগ কি রে? বা, তোমার তো আগে তাই ইচ্ছে ছিল। না, নেভার। ইয়ার কি করো না তো। এই মিথ্যুক, তুমি বলনি বড় হলে আমায় ছেড়ে দিয়ে তুমি আবার বিয়ে করবে? রজনী চোখে ধমক তুলিয়া মাথা দুলাইয়া কথাটার সত্য সম্পর্কে জবাব চাহিল। মনে পড়িল, একদা এইরূপ একটা সংকল্প আমি ঘোষণা করিয়াছিলাম, কিন্তু রজনী মরুক ইহা আমি বলি নাই।
কি আশ্চর্য স্মৃতিশক্তি! কথাটা রজনী এখনো মনে রাখিয়াছে। বলিলাম, সে কখন বলেছি স্যার? কোন টাইমে? আর তুমিও তো বলেছিলে যে পেতনি হয়ে আমার বউয়ের গলা টিপে দেবে। দেবই তো। রজনী যেন এখনো এই বিষয়ে তাহার মত পরিবর্তন করে নাই। উভয়ে হাসিয়া উঠিলাম। হাসি থামিল। রজনী বিছানাটা হাত দিয়া পরিপাটি করিতেছিল। তাহার সাজ সজ্জায় বেশ কিছুটা যত্ন। কয়েকটি তোলা অলঙ্কার সে পরিয়াছে। পায়ে বিছামল, মাথার খোপায় সোনার জল করা কাঁটা। খোপাটি বড় মনোহর বাঁধিয়াছে। পরনে নীলাম্বরী। বিছানাটি নিভাজ ও বালিশ দুটি নিবিড় করিয়া রাখিয়া রজনী মাথার দিকে গেল। বলিল, জল খাবে? না। পানের রেকাবি হইতে পান লইয়া কাছে আসিল। হা করো। রাত্রিরে পান খাবো? খাও গো খাও, বউ দিচ্ছে। রজনীর সরস কণ্ঠস্বরে পরিহাসটি শুধু বাজিল না, তাহার সদ্যলব্ধ গৃহিণীজাত পরিপক্কতাও প্রকাশ পাইল। সে আমার মুখে পান ভরিয়া দিল। আমি চিবাইতে লাগিলাম। রজনী সরিয়া গেল। আল গোছে সামান্য জল খাইয়া পান মুখে পুরিল। কিসের যেন একটা স্বাদ আসিতেছে, চেনা অথচ নূতন। পানের রস যতই জিহ্বার সহিত স্বাদটাকে জড়াইয়া লয়, ততই যেন মনে হয় এই স্বাদ আমার অজানা নয়। মুখের ভিতরটা ঠান্ডা হইয়া আসিল। গন্ধ পাইলাম। পিপারমেন্ট, রজনীর সেই পিপারমেন্ট। রজনীকে দেখিতেছিলাম। কয়েক মাস পূর্বেও রজনীকে এরূপ মনে হয় নাই। তাহার গড়নের কোথাও যদি কোনো অপূর্ণতা সেদিন থাকিয়াও থাকে, আজ তাহা পূর্ণ হইয়াছে। যেন প্রতিমার সকল শয্যা আজ সমাপ্ত। বিছানার দিকে আসিতে আসিতে রজনী আমার অপলক বিমোহিত দৃষ্টি দেখিয়া মুহূর্তের জন্য থমকাইয়া গেল। চোখে চোখে তাকাইয়া হঠাৎ বুঝি নিজের কাছেই নিজে ধরা পড়িয়া সামান্য আড়ষ্ট হইল। বলিল, ঠাকুরজি জোর করে সাজিয়ে দিল। বলিয়া সলজ্জ মুখে বিছানায় গিয়া বসিল। পর মুহূর্তে মুখ তুলিয়া বলিল, একেবারে সং সাজিয়েছে না গো। তুমি আরো সুন্দর হয়ে গেছো। ইস, খোসামদি। না, সত্যি মোস্ট বিউটিফুল। শোবে না? পা পা করিয়া বিছানায় গিয়া বসিলাম। রজনী আমার কপালের কাছ হইতে চুলগুলি সযত্নে ও সোহাগ ভরে সরাইয়া দিয়া বলিল, তোমার ঠোঁট খুব লাল হয়। পান খেলে হয়। হবেই তো, বউ কত ভালোবাসে, তাই না? রজনী হাসিয়া ফেলিয়া আমার কাঁধে মুখ লুকাইল। আমি বলিলাম, আর তোমার মুখে কি সুন্দর গন্ধ হয়, বর ভালোবাসে বলেই তো। অসহ্য কোনো লজ্জা যেন রজনী সহিতে পারিতেছিল না। আলোর শিখাইটি নিবাইয়া দিল। হঠাৎ যেন অন্ধকার আসিয়া আমাদের সমস্ত সংসার হইতে বিচ্ছিন্ন করিয়া একা রাখিয়া গেল। অন্ধকারে রজনীর হাতের স্পর্শ, শরীরের স্পর্শ, ঘ্রাণ ও নিবিড় সাহচর্যের মধ্যে কখন যেন অনুভব করিলাম আমার বালিকা বধূটি আজ যৌবনের কুসুমগুলিতে সজ্জিত হইয়া আসিয়াছে। তাহার এই সদ্য যৌবনের অপরূপ মহিমায় আমার হৃদয়টি নিজের পরিপূর্ণতা অনুভব করিল। স্ত্রীর মুখচুম্বন করিয়া মৃদু স্বরে ডাকিলাম, রজনী। রজনী সামান্যতম নীরব থাকিল। পরে বিষণ্ণ গলায় বলিল, তোমার কলেজে পড়া কবে শেষ হবে? বলিলাম, 4 বছর পরে। অনেক পড়ায়। এতটা দীর্ঘ পাঠ যেন রজনীর পছন্দ নয়। বলিলাম, দেখতে দেখতে কেটে যাবে। কাটে না গো, কাটে না। আমারও। সত্য কথাটা স্বীকার করিয়া দীর্ঘশ্বাস ফেলিলাম। অন্ধকারের মধ্যে ভবিষ্যৎ 4টি বৎসর যেন বড়ই দীর্ঘ বলিয়া মনে হইল।
মনটা দমিয়া গেলেও তাহা প্রকাশ করিলাম না। সান্ত্বনা দিবার মতন করিয়া বলিলাম, বছরে 5 মাস করে ছুটি, বাড়িতে এসেই থাকবো তো, তারপর একেবারে এখানে বরাবর তোমার কাছে। রজনী নীরব, আমার দিকে পাশ ফিরিল। পিপারমেন্টের গন্ধ জড়ানো গলায় চাপা স্বরে বলিল, এখন থেকে আমি এখানেই থাকব। আজ রজনী আমার নিকটেই আছে। দীর্ঘ 40 বৎসর সে আমার নিকটেই থাকিয়া গেল। আমরা আর যুবক যুবতী নয়, পৌঢ় পৌঢ়া হইয়াছি। আমার মাথার চুল পাকিয়াছে, দেহটা ভাঙিয়া আসিতেছে। রজনীর সিথির কাঁচটা সিঁদুরে চওড়া হইয়া অনেক চুল উঠিয়া গিয়াছে। কিছু কিছু চুলের রং সাদা হইয়াছে। তাহার শরীরে বয়সের একটা স্থূলতা আসিয়াছে। চোখের দৃষ্টি কমিয়া যাওয়ায় সে আজকাল চশমা পরে। দেখিতে দেখিতে জীবনটা শেষ হইয়া আসিল। সুখে দুঃখে এই রজনীর সহিত এতটা কাল কাটিয়া গেল। পিতা ঠাকুর কবে চলিয়া গিয়াছেন, মাতা ঠাকুরানীও। ভ্রাতাটি জীবনে প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী পুত্র কন্যা লইয়া সে এখানে থাকে। কোলোয়ারিতে সে সার্ভিস করে। প্রয়োজন খুব একটা ছিল না, তথাপি কাজ বিনা পুরুষের দিন কাটে না বলিয়াই সে সার্ভেয়ারি করিতেছে। আমার কন্যার বিবাহ হইয়া গিয়াছে। পুত্রটি ডাক্তারি পড়া শেষ করিয়া হাসপাতালে চাকুরি করিতেছে। আমার পিতা ঠাকুর আমায় কৈশোর বিবাহ দিয়াছিলেন, আমি অতটা সাহস করি নাই। দিনকালের পরিবর্তন হইয়াছে, চন্দ্রা ও শরৎ ভায়াও মত দেয় নাই। তথাপি কন্যার বিবাহ দিয়াছিলাম 18 বৎসরে। পুত্রের বিবাহও দিয়াছি, তবে সম্প্রতি। আমাদের সন্তান কিছু বিলম্বে আসিয়াছিল। আমার ঘরের বিছানার সামান্যতম পরিবর্তন হইয়াছে। বড় পালঙ্কে আমি একাই শয়ন করি। রজনী পাশে একটি ছোট খাটে ঘুমায়। তাহাকে কতবার বলিয়াছি, আমাকে একা ঘরে রাখতে তোমার ভয় করে? পৌঢ়া রজনী কথাটার জবাব দেয় না। বয়স হইলে ছোটখাটো আধি ব্যাধি থাকেই। আমার কোনো দিন ভালো ঘুম হয় না, কোনোদিন বা হাঁপানির টান আসে, কখনো মনে হয় বুকটা বড় চাপ হইয়া আছে। শারীরিক অসুস্থতা বা অস্বস্তি বশত যদি বিছানায় উঠিয়া বসি বা সামান্য উহ আহ করি, ঘুমন্ত রজনী বিছানা ছাড়িয়া অমনি কাছে আসে। কি করিয়া যে তাহার ঘুম ভাঙিয়া যায় তাহা আমি বুঝি না। তাহার পর চলিতে থাকে তাহার 100 রকম সেবা ও শুশ্রূষা। রজনীর ঘুম এত পাতলা হইয়া গিয়াছে কেন তা আমি বুঝি না। আজও তেমন জ্যোৎস্না ওঠে। জানালার বাহিরে বৃদ্ধ আম গাছটায় আর শব্দ হয় না। তাহার পাতায় চাঁদের আলো পড়ে না। উহার মাথাটা এখন নিষ্পত্র। গাছটা কবে যেন মরিয়া গিয়াছে। মাঝে মাঝে ঘুম ভাঙিলে আমি অতি সাবধানে বিছানার উপর উঠিয়া বসি। বসিয়া বসিয়া চাঁদের আলো দেখি। আম গাছটার কথা ভাবি, নিজের জীবনের কথাও। কোনোদিন দূর প্রান্তরের দিকে তাকাইয়া থাকি। চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হইয়া গেলেও চন্দ্রালোকে এত কালের দেখা মাঠ ঘাট গাছ প্রান্তর সবই আমি অনুমান করিতে পারি। বাহিরের ওই জগৎটা যেন বড় বেশি ব্যাপ্ত, তাহার কোথাও কোনো সীমানা নাই। মধ্যরাত্রে চন্দ্রালোকিত শূন্য ও পরিপূর্ণ নিস্তব্ধ চরাচর দেখিতে দেখিতে মনের অনুভূতিটা কেমন যেন হইয়া যায়। অন্ধকার থাকিলে দূরান্তের নক্ষত্রগুলি যেন আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র গৃহটির দিকে তাকাইয়া দেখে এবং বোধ করি ভাবে, আমি এতটুকু অল্পে কেমন করিয়া শান্তি পাইলাম। আমি আজকাল প্রায়শই অনুভব করিতে পারি, বাহিরের ওই সীমাহীন জগৎটার নৈবেক্তিক দুটো চক্ষু আমায় যেন অবজ্ঞায় অবলোকন করিতেছে। জানি উহাদের নিকট আমায় যাইতে হইবে। বিশ্ব সংসারের অনন্ত ও ব্যাপ্ত শূন্যতার
কোথাও আমার সমস্ত অস্তিত্ব এক কণা ধূলির মতনও অস্তিত্বময় হইবে না। আমি নিশ্চিহ্নে মুছিয়া যাইব। ঘরের দিকে দৃষ্টি ফিরাইয়া আনি, দেখি আমার সেই বালিকা বধূ চিনি আজ পৌঢ়া। তথাপি সে আমার পাশে আছে, সে পরম নিশ্চিন্তে নিদ্রা যাইতেছে। মনে হয় আমাদের ঘরটুকু বড়ই পরিমিত ও সংকীর্ণ হইলেও এখানে যত কিছু পাইয়াছি তাহার পরিমাণ কিছু কম নয়। কি পাইয়াছি তাহা আমি অনুভব করি মাত্র, প্রকাশ করিতে পারি না। বাহিরের অসীম আকাশ, তাহার দূর দূরান্তের নক্ষত্র, তাহার উৎফুল্ল জ্যোৎস্না, ওই দিগন্তব্যাপী প্রান্তর, বৃক্ষ লতাদি একদা আমায় এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কক্ষ হইতে পরম উপেক্ষায় বাহিরে টানিয়া লইয়া ফুৎকারে বাতাসে মিলাইয়া দিবে। কিন্তু উহারা কোনো দিন বুঝিবে না তাহাদের বিশ্বব্যাপী শূন্যতারও সাধ্য নাই যে আমায় তাহারা কিছু দেয়। অথচ এই নিতান্ত নগণ্য এক গৃহকোণে আমার বালিকা বধূ উহাদের সাধ্যাতীত বস্তুগুলোই আমায় দিয়াছে। আমার পিতা ঠাকুরকে আমি প্রণাম করি, তাহার কৃপায় অনেক পাইয়াছি। শেষ হল বালিকা বধূ তৃতীয় তথা অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিমল কর। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।